নমস্কার। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খলজি বংশ এবং তার ৩৫টি প্রশ্ন এবং একই সঙ্গে আমরা অন্যান্য অপশনগুলোকে নিয়েও আলোচনা করব বিস্তৃতভাবে। প্রথম প্রশ্ন, খলজি বংশের সময়কাল কত? খলজি বংশের সময়কাল ১২৯০ থেকে ১৩২০ খ্রিস্টাব্দ। আমরা জানি যে এর আগের বংশ দাস বংশকে ক্ষমতা থেকে সরিয়ে জালালউদ্দিন ফিরোজ খলজি তিনি খলজি বংশের প্রতিষ্ঠা করছেন এবং তার পরবর্তী শাসক আমরা দেখেছি আলাউদ্দিন খলজি, মোবারক খলজি এবং ১৩২০ খ্রিস্টাব্দে গিয়ে নতুন আরেকটি বংশের উদ্ভব ঘটছে যার নাম ছিল তুগলক বংশ এবং সেই তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন, খলজি বিপ্লবের কথা কোন ঐতিহাসিক উল্লেখ করেছেন? আমি এখানে সাধারণত যে ঐতিহাসিকদের নাম দিয়েছি যাদের মধ্য থেকে দুইজন এই কথাটি উল্লেখ করেছিলেন খলজি বিপ্লব সম্পর্কে, সেই দুইজন হচ্ছেন আর.পি. ত্রিপাঠী এবং আরেকজন হচ্ছেন কে.এস. লাল এবং এই দুজন খলজি বিপ্লবের কথাটা উল্লেখ করেছিলেন। খলজি বিপ্লব ছিল, আমরা দেখতে পাচ্ছি যে জালালউদ্দিন ফিরোজ খলজি তিনি যেভাবে পরিবর্তন ঘটিয়ে একটি নতুন বংশের উদ্ভব ঘটাচ্ছেন এবং নতুন শাসন ব্যবস্থার উদ্ভব ঘটাচ্ছেন, এই জন্য এই সময়টাকে সাধারণত খলজি বিপ্লব হিসাবে মেনে নেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিশুপুত্র কার্ল মার্ক্সকে ১২৯০ সালের ১৩ই জুন যেভাবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিচ্ছেন এবং তিনি ক্ষমতায় আসছেন, এই জন্য এই শব্দটাকে কিন্তু ব্যবহার করা হয়, বিশেষ করে খলজি বিপ্লব বা খলজি রেভলিউশন বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, সিদি মৌলা তিনি কোন অঞ্চল থেকে ভারত আসেন? ইনি সাধারণত পারস্য থেকে এসেছিলেন এবং যেহেতু পারস্যের আজ বর্তমান নাম হচ্ছে ইরান, তাই উত্তর হবে ইরান। পরবর্তী প্রশ্ন, দেওয়ান-ই-ওয়াকফ বিভাগটি দিল্লির কোন সুলতান সৃষ্টি করেন? আমরা দেখব সমগ্র মধ্যযুগ ধরে দিল্লির সুলতানরা তারা বিভিন্ন রকম বিভাগ বা ডিপার্টমেন্ট গড়ে তুলছেন সম্পূর্ণ শাসন ব্যবস্থাটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য। ঠিক এরকমই আরেকটা ডিপার্টমেন্ট হলো দেওয়ান-ই-ওয়াকফ, যেটা শুরু করেছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি। পরবর্তী প্রশ্ন, জালালউদ্দিন ফিরোজ খলজি আলাউদ্দিনের সঙ্গে কোন নদীর তীরে সাক্ষাৎ করছেন? গঙ্গা। উত্তর হবে গঙ্গা। আমরা দেখব যে জালালউদ্দিন ফিরোজ খলজি তিনি তার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে যে আলাউদ্দিন খলজির সঙ্গে যখন সাক্ষাৎ করছেন, সেই জায়গাটা ছিল গঙ্গা নদীর তীর। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির রাজত্বকালের সময়কাল কত? আলাউদ্দিন খলজি ১২৯৬ থেকে ১৩১৬ এই ২০ বছর তিনি রাজত্ব করেছিলেন এবং তার এই ২০ বছরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম। রাজনীতি, অর্থনীতি এবং অর্থনীতির একটা বড় পরিবর্তন এই পর্বে কিন্তু ঘটে, যেটা সাধারণত বাজার নিয়ন্ত্রণ বা আমরা মার্কেট পলিসি কিন্তু তার দেখেছি। পরবর্তী প্রশ্ন, আমার প্রকৃত নাম আলী গুরসাপ, আমি কে? অর্থাৎ এখানে যে শাসকের প্রকৃত নাম তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি এবং তিনি পূর্বে কিন্তু আলী গুরসাপ নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন কতবার নিজের রাজ্যাভিষেক ক্রিয়া সম্পন্ন করেন? সাধারণত আমরা দেখব যে দিল্লির দুইজন সুলতান এবং পরবর্তীকালে মুঘল যুগের একজন সম্রাট যারা 3বার রাজ্যাভিষেক করেছেন, যাদের মধ্যে অন্যতম হলেন আলাউদ্দিন খলজি একবার এবং আলাউদ্দিন খলজি 2বার করলেন এবং অপরদিকে ফিরোজ শাহ তুগলককেও আমরা দেখছি এবং মুঘল সম্রাটদের মধ্যে আওরঙ্গজেবকে আমরা 2বার কিন্তু রাজ্যাভিষেক করতে কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, কৌশক-ই-লাল কথার অর্থ কী? অর্থাৎ এর অর্থ হচ্ছে লাল, অর্থাৎ হচ্ছে লাল প্রাসাদ। কৌশিকী সফেদও আছে এবং যার অপর নাম হচ্ছে সাদা প্রাসাদ। দ্বিতীয় সিকন্দর কোন সুলতান নিজেকে দাবি করতেন? আমরা দেখব প্রথম সিকন্দর বলতে বোঝানো হয় সাধারণত আমরা জানি যে আলেকজান্ডারকে এবং যার অর্থ হচ্ছে দিগ্বিজয় বা যিনি কিন্তু বিভিন্ন অঞ্চল জয় করার যার মধ্যে ক্ষমতা রয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় সিকন্দর বলা হচ্ছে বা যিনি নিজেকে বলতেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। আমি রাষ্ট্র, আমরা যখন ইউরোপ পড়ি এবং ফ্রান্স পড়ি বিশেষ করে, সেখানে আমরা ফ্রান্সে দেখতে পাই যে সেখানকার বিশেষ করে চতুর্দশ লুই নিজেকে যেভাবে আমি রাষ্ট্র বলে দাবি করছেন, অর্থাৎ ঠিক একইভাবেই
আলাউদ্দিন খলজি দিল্লি সুলতানির একমাত্র সুলতান, তিনি নিজেকে আমি রাষ্ট্র বলে দাবি তুলছেন। পরবর্তী প্রশ্ন, কিংশিপ নোজ নো কিনশিপ। রাজা কোনো আত্মীয়তা জানে না। তার মানে হচ্ছে যিনি রাজা হবেন বা যিনি সম্রাট হবেন বা যিনি সুলতান হবেন, তার পথটা এমন হওয়া উচিত যে তিনি কোনো আত্মীয়তাকে সেখানে পাত্তা দেবেন না, বা আত্মীয়তাকে তিনি খুব একটা বিশেষ বড় বিষয় বলে ভাববেন না। তাকে সম্পূর্ণ নীতি এবং নৈতিকতা থেকে শাসন পরিচালনা করতে হবে। আর এই জন্য এই তত্ত্বে যিনি বিশ্বাস করতেন তিনি ছিলেন আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন সেনাপতির সাহায্যে দক্ষিণ ভারত জয় করেছিলেন? আমরা দেখেছি যে আলাউদ্দিন খলজি তিনি দক্ষিণ ভারতের 4টি রাজ্যে আক্রমণ চালিয়েছেন, এবং সেই 4টি রাজ্য কি? সেই 4টি রাজ্য ছিল দেবগিরি রাজ্য, এবং অপরদিকে ছিল আমরা দেখছি যে তেলেঙ্গানা এবং হৈসল এবং পাণ্ড্য রাজ্য। সেই রাজ্যগুলি তিনি জয়লাভ করছেন তার একজন মাত্র বিশেষ সেনাপতি, যার নাম ছিল কি? মালিক কাফুর। এই মালিক কাফুর একজন পূর্বে হিন্দু ছিলেন, হিন্দু বংশজাত ছিলেন। তার পূর্ব নাম ছিল কি? মানিক সিংহ। এবং এই মানিক সিংহ অর্থাৎ এই মালিক কাফুরকে নসরত খান যিনি ছিলেন তার আরেক সেনাপতি, গুজরাট যখন অভিযান করেছিলেন তখন ক্যাম্বে বন্দর থেকে তাকে কেনা হয়েছিল, ক্রয় করা হয়েছিল, এবং সেখান থেকেই মালিক কাফুরের সূত্রপাত আমরা কিন্তু পাচ্ছি। আর এই ঘটনা কখন ঘটছে? 1299 দিকে, যখন গুজরাট অভিযান হয়েছিল। কত সাল? উত্তর ভারতে প্রথম স্থান অভিযান হয়েছিল গুজরাট, এবং সেই গুজরাট অভিযানকালে 1299 সালের দিকে মালিক কাফুরকে ক্রয় করা হয়েছিল। তাহলে উত্তর কি হলো? দক্ষিণ ভারত যিনি জয় করেছিলেন তার নাম হলো কি? মালিক কাফুর। চড়াই কি? আমরা সাধারণত দেখি আলাউদ্দিন খলজির সময়কালে বিভিন্ন ধরনের কর ব্যবস্থা, যেমন চড়াই, ঘড়ি, ঠিক সেরকমই কিন্তু চড়াই বলতে এখানে পশুচারণ করকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, মুনহিয়ান কথার অর্থ কী? আমরা দেখব যে মুনহিয়ান বলতে এখানে সাধারণত বোঝানো হয়েছে গুপ্তচর ব্যবস্থাকে। আমরা সাধারণত একইভাবে বাড়িত শব্দ পাই এবং মুনহিয়ান শব্দ পাই, এগুলো সাধারণত গুপ্তচর ব্যবস্থাটাকে বোঝানো কিন্তু হয়েছে। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে সর্বাধিক মঙ্গল আক্রমণ ঘটেছিল কোন সুলতানের সময়কালে? মঙ্গল আক্রমণের বিষয়টা সাধারণত অনেক দিন ধরেই চলে আসছে। 1221 খ্রিস্টাব্দে প্রথম চেঙ্গিস খান জালালউদ্দিন মঙ্গলবাহিনীকে পেছন ধাওয়া করতে করতে তিনি একেবারে ভারতে এসে ঠিক ভারতের অভ্যন্তরে পৌঁছাতে না পারলেও তিনি কিন্তু এসে হাজির হয়েছিলেন, এবং শেষ পর্যন্ত যখন ইলতুৎমিশ বুঝতে পেরেছেন যে এটা একটা নতুন একটা শিশু সাম্রাজ্য, শিশু সুলতান সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটাকে তিনি কিন্তু বাঁচিয়েছেন তার বুদ্ধিমত্তা দ্বারা। পরের দিকে আমরা 1241 বা 40-এর দিকে, এবং আরও পরবর্তীকালে 1260-এর দশকে বলবনের সময়কালে, এবং আরও পরবর্তীকালে শেষ অবধি বলবনের পুত্র যে মোহাম্মদ, তিনি কিন্তু মৃত্যু হলো, যিনি খান শহীদ খান বা খান শহীদ উপাধি পেলেন। এবং আরও পরবর্তীকালে এই আলাউদ্দিনের খলজির সময়কালে মোটামুটি 1297, 1298 থেকে পরপর অনেকবারই কিন্তু মঙ্গল আক্রমণ হয়েছে। 1307-8 পর্যন্ত প্রায় 6 বার মঙ্গল আক্রমণ কিন্তু পরপর হয়েছে, 1 বছর 2 বছর বাদ দিয়ে, বা কখনো কখনো 1201, 2, 4, 5 এইভাবে কিন্তু হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল এই আলাউদ্দিন খলজির সময়কালে। আবার 1327 সালে মঙ্গল আক্রমণ ঘটছে তার মাসিডিনের সময় নেতৃত্বে। আর সেই মঙ্গল আক্রমণ করছে কে? সেই মঙ্গল আক্রমণ হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। কিন্তু এর আগে আরেকটা কথা বলে রাখা উচিত যে 1290-এর দশকে, 1290-91 দিকে আমরা যখন দেখছি যে যখন জালালউদ্দিন ফিরোজ খলজির হাত ধরে যখন এই নতুন একটা সাম্রাজ্য তৈরি হয়েছে খলজি বংশ, এবং সেই জালালউদ্দিন ফিরোজ খলজি তিনি কিন্তু এই মঙ্গলদের জন্য একটা নতুন শহর প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যার নাম ছিল মঙ্গপুরী বা মঙ্গলপুরী। নব্য মঙ্গল যাদেরকে বলা হচ্ছে তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছেন, এবং তাদের জন্য থাকার ব্যবস্থা তিনি কিন্তু করে দিয়েছিলেন। এবং পরের দিকে আমরা দেখব এই যে মঙ্গলদের আক্রমণ বা অত্যাচার থেকে বাঁচার জন্য মোহাম্মদ বিন তুগলকের মতো ভারতীয় সুলতান বা ভারতীয় শাসক তারা শেষ পর্যন্ত কিন্তু অভিযান করছেন যে সম্পূর্ণ মঙ্গলদের যে বাসস্থান সেটাকেই নষ্ট করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, যার জন্য তিনি অভিযানও কিন্তু চালিয়েছেন। এবং পরের থেকে আমরা শেষ পর্যন্ত মঙ্গল আক্রমণ আস্তে আস্তে খুব একটা আর সেরকমভাবে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি? আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি সর্বপ্রথম উত্তর ভারতের কোন অঞ্চল অভিযান করেন? একটু আগে ইতিমধ্যে আমি বললাম যে যে মালিক কাফুরকে ক্রয় করা হয়েছিল প্রথম যখন
গুজরাট অভিযান করা হয়েছিল, আর গুজরাট ছিল উত্তর ভারতের প্রথম অভিযান। তাই উত্তর হচ্ছে কি গুজরাট। এটাও বলা হয়েছিল যে মানিক সিংহ কার পূর্ব নাম। যখন আমি বললাম যে মালিক কাফুর তিনি একজন হিন্দু অভিজাত বা হিন্দু বংশজাত, তাই স্বাভাবিকভাবেই উত্তর হয়ে যায় কি মানিক সিংহ নাম ছিল কার, মালিক কাফুরের। প্রথম বিবৃতি রানা রতন সিং চিতোরের শাসক ছিলেন, এটা সত্য। দ্বিতীয় বিবৃতি আলাউদ্দিন খলজি 1304 খ্রিস্টাব্দে চিতোর আক্রমণ করেন, এটা কিন্তু কি হয়ে যায়, এটা কিন্তু মিথ্যা হয়ে যায়, ভুল হয়ে যায়। তাই এক্ষেত্রে আমাদের অপশন অনুযায়ী আমাদের উত্তর হওয়া উচিত প্রথম বিবৃতি ঠিক। কারণ দ্বিতীয় বিবৃতি এই জন্য ভুল, কারণ সেটা হবে 1303 খ্রিস্টাব্দ, চিতোর আক্রমণ হয়েছিল 1303 সালে। পরবর্তী প্রশ্ন, মালিক মোহাম্মদ জয়সী পদ্মাবত লিখেছেন, এটা আমরা জানি, কিন্তু কোন ভাষায় লিখেছেন? আমরা দেখব এই যে চিতোর আক্রমণ হয়েছিল 1303 সাল, সে তার কাহিনীর ওপর ভিত্তি করে এই যে রানা রতন সিং যিনি ছিলেন তার স্ত্রী পদ্মাবত, তাকে কেন্দ্র করে উপলক্ষ করে এই কাব্য লেখা হয়েছিল। যদিও কাব্যটি লেখা হয়েছিল 1540-এর দশকে, বা সাধারণত সেটা অনেক বছর পর কিন্তু লেখা হচ্ছে, সেটা লেখা হয়েছিল শের শাহের রাজত্বকালে। তখন কিন্তু সাধারণত সুর ডাইনেস্টি যখন ক্ষমতায় ছিলেন তখন। এই মালিক মোহাম্মদ জয়সী তিনি এটিকে লিখছেন হিন্দি ভাষায়, অর্থাৎ প্রায় একটা সময় চলে গিয়েছে তারপর কিন্তু লেখা হচ্ছে। তার মানে হচ্ছে এই মালিক মোহাম্মদ জয়সী লেখা পদ্মাবত কোনো সমসাময়িক কন্টেম্পোরারি কোনো সোর্স কিন্তু নয়, এটা হতে পারে একটা কল্পনার ভিত্তিতে লেখা একটা কাব্য। তাই এটা ভাষা ছিল কি হিন্দি। দক্ষিণ ভারতের কতগুলি রাজ্য আলাউদ্দিন খলজি অভিযান করেন? ইতিমধ্যে আমি উল্লেখ করেছিলাম যে দক্ষিণ ভারতের মাত্র 4টি রাজ্য, সেই 4টি রাজ্য নাম আমি বললাম, দেবগিরি, তেলেঙ্গানা, হৈসল এবং পাণ্ড্য রাজ্য। পরবর্তী প্রশ্ন, কোহিনূর হীরা কোন খনি থেকে পাওয়া গিয়েছিল? কোহিনূর হীরা সম্পর্কিত একটা লম্বা ইতিহাস আমাদের ভারতবর্ষের ইতিহাসে আছে। তাই সেক্ষেত্রে আমি জানি যে কোহিনূর হীরা হলো এমন একটি হীরা যেটা কিন্তু প্রত্যেক শাসকের হাতে গিয়ে পৌঁছেছে এবং তাদের ভাগ্য কখনো কখনো বিপর্যয় নেমে এসেছে। এবং সেক্ষেত্রে এর ইতিহাসটা শুরু হয়েছিল গোলকোন্ডা খনি থেকে, এবং গোলকোন্ডার রাজারা এখান থেকে তারা কিন্তু ইতিহাসটা শুরু করছে। এবং পরের দিকে আমরা দেখছি সেই যখন আক্রমণ করা হয়েছিল তেলেঙ্গানা, প্রতাপরুদ্রদেব যারা ছিল, সেখান থেকে এই গোলকোন্ডার খনি থেকে শেষ পর্যন্ত সেটা গিয়ে পৌঁছাচ্ছে মালিক কাফুরের হাতে। মালিক কাফুর সেটা নিয়ে যান আলাউদ্দিন খলজির কাছে, আলাউদ্দিন খলজি পরবর্তী শাসকদের কাছে পৌঁছায়। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পরের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হুমায়ুনের হাতে পৌঁছায়। হুমায়ুন বাবরের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলে বাবর তাকে সেটা কিন্তু হুমায়ুনকে রাখতে বলে, এবং পরের দিকে কিন্তু আরও সেটা ঘুরতে ফিরতে কিন্তু শাহজাহানের হাতে পৌঁছায়, এবং শাহজাহান থেকে আমরা দেখতে পাচ্ছি পরের দিকে নাদির শাহের হাতে পৌঁছায়। 1739 সালে কার্নালের যুদ্ধের মধ্য দিয়ে সেটা লাভ করলেন। এবং প্রথম কিন্তু এই কোহিনূর হীরা অর্থাৎ কোহিনূর অর্থাৎ দেখার পরে পরেই যিনি নাম দিয়েছিলেন এটা, তিনি হচ্ছেন আমাদের, অর্থাৎ 1739 সালে কার্নালের যুদ্ধের সময় কিন্তু এই ঘটনা ঘটছে। আর সেটা করছেন কে? সেটা করছেন নাদির শাহ। এই নাদির শাহ থেকে সেটা চলে যায় পরবর্তীকালে তাদের ফ্যামিলির হাতে, এবং পরের দিকে এটা পেয়েছিলেন জামান শাহ। জামান জামান শাহর হাত থেকে সেটা পরের দিকে চলে যায় রঞ্জিত সিংয়ের হাতে, এবং রঞ্জিত সিং থেকে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের মধ্য দিয়ে চলে যায় ব্রিটিশদের হাতে। এবং এভাবেই পরবর্তীকালে ব্রিটিশদের হাত থেকে চলে গিয়েছিল ব্রিটিশ সরকার, এবং পরবর্তীকালে তাদের রানীদের মুকুটে পরিণত হয়, এবং সেটা বর্তমানে মিউজিয়ামে অবস্থান করছে। অর্থাৎ এই যে একটা লম্বা ইতিহাস কিভাবে কিন্তু যে কোহিনূর হীরা কিন্তু যে ভাগ্যের চক্রে একটা কিন্তু পরিক্রমায় কিন্তু চলছে। তাই উত্তর হচ্ছে কি গোলকোন্ডা। দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যারা আলাউদ্দিন খলজির অধীনতা মেনে নেয়নি কোন রাজ্যটি? পাণ্ড্য রাজ্য। সেই পাণ্ড্য রাজ্য তারা কিন্তু আলাউদ্দিন খলজির কোনো রকম অধীনতা মেনে নিচ্ছে না, এবং এখানকার শাসক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মার বর্মন কুলশেখর এবং বীর পাণ্ডব। এবং এরা সাধারণত রাজধানী ছিল মাদুরাই, এদের রাজধানী ছিল কোথায়? মাদুরাই ছিল এদের রাজধানী। পরবর্তী প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান বাজার ব্যবস্থা চালু করেন? আমি ইতিমধ্যে উল্লেখ করেছিলাম যে দিল্লির একমাত্র সুলতান যিনি বাজার ব্যবস্থা চালু করলেন, যার অর্থ হচ্ছে সমগ্র দেশে একই রকম মূল্য নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ দক্ষিণ ভারতের জন্য একরকম মূল্য নিয়ন্ত্রণ,
অর্থাৎ দক্ষিণ ভারতে আপনি যদি একটা চকলেট কেনেন তার দাম যদি 10 টাকা হয়, উত্তর ভারতের ক্ষেত্রেও 10 টাকা হওয়া উচিত। এই যে একটা ব্যবস্থা যা সাধারণত মার্কেট কন্ট্রোল পলিসি নামে পরিচিত লাভ করলো, এবং এটা কিন্তু আলাউদ্দিন খলজি শুরু করেছিলেন, যা তার অর্থনীতিকে যথেষ্টভাবে কিন্তু সুদৃঢ় করেছিল। এবং এটা নিয়ে কিন্তু যদিও তর্ক বিতর্ক আছে ঐতিহাসিকদের মধ্যে যে এটা কেন করা হয়েছিল, এটা কি কাউকে শাস্তি দেওয়ার জন্য, নাকি তার অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য, নাকি যেভাবে মঙ্গল আক্রমণ একের পর এক ঘটছিল সেখান থেকে নিজেদের সেনাবাহিনীকে সুদৃঢ় করার জন্য তৈরি করা হয়েছিল। শাহানা কি? আমরা ঠিক একইভাবে যে বাজার নিয়ন্ত্রণ দেখলাম, তার জন্য কিন্তু তিনি বাজারের প্রধান হিসাবে তৈরি করেছিলেন কি? শাহানাকে। কিন্তু গুপ্তচরদের প্রধানকে আমরা কি বলছি? ইতিমধ্যে আমরা সেক্ষেত্রে বারিদ বলতে পারি, বা মহিয়ান দেখলাম, গুপ্তচর দেখলাম। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছেন? ঠিক একইভাবে মার্কেট কন্ট্রোলের পাশাপাশি রেশন ব্যবস্থা চালু হয়েছিল, কারণ সেই রেশন ব্যবস্থা আজকে আমরাও তার ফল উপভোগ করছি আধুনিক কালে এসে। এবং এই রেশন ব্যবস্থা যিনি চালু করছেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, ইনাম কি? আমরা বিভিন্ন ধরনের জমি পেয়ে থাকি, যেমন ইনাম, ইজরত, ওয়াকফ। ঠিক একইভাবে কিন্তু ইনাম কথার অর্থ হচ্ছে উপহার প্রদত্ত ভূমি, যেটা উপহার সম্পর্কিত দেওয়া হচ্ছে, যেটা গিফট ল্যান্ড, সেটাকে বলা হচ্ছে ইনাম। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রথম সুলতানকে যিনি জমি জরিপ করে খাজনা আদায় শুরু করেছিলেন? ইতিমধ্যে তাহলে কিন্তু জমি জরিপ করে, অর্থাৎ জমি মাপার পর খাজনা বিষয়টা কিন্তু ছিল না, যেটা কিন্তু প্রথম আলাউদ্দিন খলজি শুরু করলেন। এবং তিনি কিন্তু সমগ্র রাজস্বের আমরা দেখতাম যে তিনি কিন্তু ভূমি রাজস্ব সাধারণত 50% ধার্য করতেন। তার মানে হচ্ছে যথেষ্টভাবে কিন্তু এই ভূমি রাজস্ব অনেকটাই বেশি ছিল, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বলাহর কথার অর্থ কী? বলাহর কথার অর্থ সাধারণত বোঝানো হয়ে থাকে সাধারণ কৃষককে, যারা একেবারেই সাধারণ, যারা কমন, যারা ফার্মার, তাদেরকে সাধারণত বলা হয়েছে, বলাহর শব্দটা ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জমিদার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আমরা দেখব 14শ শতাব্দীতে প্রথম জমিদার শব্দটি ব্যবহার করছেন যিনি, তিনি হচ্ছেন আমির খসরু। এবং এখানে কিন্তু জমিদার শব্দ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে, যে জমির যিনি মালিক তিনিই কি জমিদার, এবং এখানে কতটা রেঞ্জ থাকা দরকার, অর্থাৎ কতটা পরিমাণ জমি থাকলে আমরা একজন ব্যক্তিকে জমিদার বলতে পারি। পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা সেভাবে জমিদার শব্দটা আর পাইনি, বা জমিদার ব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছিল সরকারের নিয়ম অনুযায়ী। এবং সেক্ষেত্রে আমরা এই যে প্রথম 14শ শতাব্দী থেকে জমিদার শব্দটা পাচ্ছি, এবং পরবর্তীকালে জমিদার শব্দটা যথেষ্টভাবে ভারতীয় ইতিহাসে ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে। বিশেষ করে আমরা যখন চিরস্থায়ী বন্দোবস্ত পড়তে যাচ্ছি বা দেখতে যাচ্ছি, সেখানে ব্রিটিশরা আসার পরেই তারা প্রথমেই যাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সেই জমিদারদের সঙ্গে, অর্থাৎ যার কাছে জমিগুলো রয়েছে তাদের সঙ্গে, এবং তাদের মাধ্যমে তারা ভারতের বিভিন্ন ভূমি রাজস্বটাকে তোলার কিন্তু চেষ্টা করেছে। তাহলে ভারতবর্ষের ইতিহাসে প্রথম জমিদার শব্দটা আমরা পেয়েছিলাম আমির খসরুর কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা সর্বপ্রথম দিল্লির কোন সুলতান চালু করেন? দাগ এবং হুলিয়া সাধারণত দুর্নীতি রোধ করার জন্য সেনাবাহিনীতে ব্যবহার করা হতো, অর্থাৎ ঘোড়াগুলোকে দেওয়া হতো দাগ, এবং সেনার যে বিভিন্ন চিহ্নিতকরণ করার জন্য রাখা হতো হুলিয়া, অর্থাৎ একজন ব্যক্তি তিনি লম্বা নাকি বেঁটে, এবং একইভাবে তিনি মোটা নাকি পাতলা, তিনি ফর্সা নাকি কালো, তার চুলের কালার, এবং তার সম্পূর্ণ তার মুখ অবয়বে কোনো রকম প্রতিকৃতি আছে কিনা, সমস্ত কিছু চিহ্নিত ঠিক রাখার জন্য। অর্থাৎ আধুনিক কালে আমরা যেভাবে ভোটার কার্ড বা আমাদের বিশেষ করে আইডেন্টি কার্ড, আধার কার্ড আমরা আমাদেরকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়, ঠিক সেরকমই কিন্তু দাগ এবং হুলিয়া ঠিক সেরকমই ছিল। আলাউদ্দিন খলজি কিন্তু প্রথম এটা চালু করছেন। আলাই দুর্গ কোন সুলতান নির্মাণ করেছিলেন? আলাই দুর্গ, এটি আলাই থেকে নাম থেকে আমরা বুঝতে পারছি সাধারণত এটা আলাউদ্দিন খলজির তৈরি। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজি কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? আলাউদ্দিন খলজির শেষ নিঃশ্বাস ত্যাগ করার বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রকম আমরা কিন্তু মতপার্থক্য পেয়ে থাকি। বিশেষ করে আমরা দুই টাইপের মতপার্থক্য পাই। একটা হচ্ছে বারানি, তিনি এটাকে বলছেন ড্রপসি বা ইস্তিকা রোগ বলা হয়েছে, এবং আমির খসরু তিনি এটাকে যকৃতে রোগ বলে চিহ্নিত করছেন, যে যকৃতে রোগে তার মৃত্যু হয়। এবং টাইমটা ছিল 1316 সাল, 4ই জানুয়ারি এই ঘটনা কিন্তু ঘটেছে, এবং 1316 সালে আলাউদ্দিন খলজির কিন্তু মৃত্যু হয়। একটি গ্রন্থের নাম দেওয়া হয়েছে, সাধারণত আমরা দেখেছি পরীক্ষায় অনেক সময় কিন্তু গ্রন্থের নাম চলে আসে, সেক্ষেত্রে একটা খুবই মূল্যবান গ্রন্থ যেটা না জানলেই নয়, এই জন্য আমাদের দেওয়া হয়েছে। গ্রন্থটির নাম হচ্ছে হিস্ট্রি অফ দ্য খলজিস। গ্রন্থটির লেখককে, এই গ্রন্থটি যিনি লিখেছেন তিনি হলেন কে এস লাল।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে আমরা পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।